বৈষম্যমূলক ছাত্র আন্দোলন ওদের ইনকামটা কি? রূপায়ণ টাওয়ারে তারা পুরো একটা ফ্লোর নিয়ে অফিস বানাইছে। ইনকামটা কি আপনারা বুঝান আমারে। -2 যে আগে ছিল 111 সময়, এখনো -2 একটা প্রজেক্ট চলছে। বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল শত্রু আওয়ামী লীগ না, মূল শত্রু এরা। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী। যে সরকার হিসেবে আপনি সাংবিধানিকও না, আপনি বিপ্লবীও না, তাহলে আপনি কি? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজন মাসুদ কামালের সঙ্গে কিছুক্ষণ। আপনারা জানেন আমরা সমসাময়িক বিষয় নিয়ে মাসুদ কামালের সঙ্গে আলোচনা করে থাকি। মাসুদ ভাই, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সাথে আজকে আমরা যেটা আলাপ করব সেটা হচ্ছে খুবই আলোচিত আজকে, সেটা হচ্ছে ছাত্ররা আজকে মার্চ ফর ইউনিটি এই শিরোনামে একটি বড় সমাবেশ করছে। কিন্তু এটার যে প্রেক্ষাপট আপনি নিশ্চয়ই জানেন যে প্রথমে তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আজকে ঘোষণা করার কথা ছিল, কিন্তু যে বিষয়টা সবচেয়ে আগ্রহের জায়গা ছিল যে প্রথমে সরকার বলেছে যে এটার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সরকার এটা বলতে চেয়েছে। ঠিক তার 1-2 দিন পরে সরকার বলল যে সব পক্ষের সঙ্গে আলোচনা করেই জুলাইয়ের এক গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র তারা দেবে, এবং সেখান থেকে আবার ছাত্ররা পরবর্তীতে সরে এসে আজকে মার্চ ফর ইউনিটি তারা করছে। এই যে পুরো ঘটনাগুলো যে ঘটলো, যে সরকারের প্রথমে ডিজোন করা, পরে আবার সেটাকে ওন করে নেওয়া, আবার ছাত্রদের তাদের অবস্থান থেকে সরে যাওয়া, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এই পুরো বিষয়টাকে না, আমি একটু সময় নেব, একটু সময় নিয়ে আমি ডিটেলটা বলি। এখানে এক ধরনের চাতুর্য আছে, এখানে এক ধরনের মূর্খতা আছে, এখানে এক ধরনের দুর্বলতা আছে, এবং সবই সরকারের দিক থেকে। সরকারের চাতুর্যের কথা সেটা আমি বলি। আপনি যেমন একটা জিনিস অনেকে খেয়াল করেনি, সেই জিনিসটা হলো, আপনিও কিন্তু এটা খেয়াল করেছেন কিনা আমার সন্দেহ, কেন আপনি যখন প্রশ্নটা করলেন প্রশ্নের মধ্যে ওই জিনিসটা আসেনি। সেই জিনিসটা হলো, ওরা কিন্তু বলেছিল তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে, প্রোক্লেমেশন অফ রেভলিউশন, তারা কিন্তু এই কথাটা বলেছিল। ওরা কিন্তু গণ অভ্যুত্থান বলেনি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিবে। আর সরকার কিন্তু বলছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিবে। সরকার কিন্তু একবার ওটাকে বিপ্লব বলছে না। মূল জায়গাটা হলো, এই জায়গা হলো সরকারের চাতুর্য। চাতুর্যটা কেন? সরকার একটু ঘাবড়ে গেছে এই কারণে, আগে বলেছি এই সরকার একটু দুর্বল সরকার। আমার দেখা সবচেয়ে দুর্বল সরকারগুলির মধ্যে একটা হলো এই ইউনূস সরকার। এরা কি করেছে, যখন ওরা বলেছে যে ওরা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে, তখন সরকার ভয় পেয়েছে এই কারণে, যদি জুলাইয়ে বিপ্লব হয়ে থাকে তাহলে তো এটাকে বিপ্লবী সরকার হইতে হয়, তাহলে সরকারের প্রত্যেকটা লোকের সঙ্গে বিপ্লবের একটা সম্পর্ক থাকতে হয়। বাট বাস্তবতা হলো, এই সরকারের 80% বেশি উপদেষ্টার সঙ্গে এই জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না। মানে তারা স্বপ্নেও এই বিপ্লবকে সমর্থন করে নাই, কেউ না, 80%। তো যদি বিপ্লবী সরকার হয়, তাহলে তো বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরা এই সরকারে থাকবে, তাহলে তো এই সরকার টিকে না রে ভাই। যদি বিপ্লবী সরকার হয়, তাহলে এই সরকার অবৈধ হয়ে যায়, নতুন একটা সরকার গঠন করতে হয়। এটা দেখে এই সরকার ভয় পেয়ে গেছে। তখন তারা চাতুর্যের সঙ্গে তাদেরকে থামাইছে যে তোমরা থামো, আমরা এই ঘোষণা করব। আমরা কি ঘোষণা করব? আপনি আজকে পত্রিকা দেখেন, সবগুলো জায়গায় কালকে আপনার এই ওনাদের প্রেস সেক্রেটারির বক্তব্য শুনেন, তারা কিন্তু বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা দেবে। তো গণ অভ্যুত্থান হলে তো এই সরকারের লেজিটিমেটের কোনো সমস্যা নাই। আর ব্যাপারটা বুঝতে পারছেন? এই জায়গায় হলো সরকারের একটা চাতুর্য দেখাইছে। সরকারের ভুলটা কোথায় সেটা, মানে মূর্খতার কথা সেটা আমি বলি। মূর্খতাটা হলো, তারা করেছে কি, একটা ওই যে মানে আপনার ওই যে দেখবেন আপনার মাঝে মাঝে গ্রামে এরকম হয় যে দুইজনেই ঝগড়া করে, মাঝখানে একজন যায় থামাইতে, যে থামাইতে যায় পরে তার সঙ্গে ঝগড়া বেজে যায়। কারণ সরকার হয়েছে ওই অবস্থা, সে এটাকে থামাইতে যায় নিজের ঘাড়ে নিয়ে নিছে, এবং সে কি বলছে, সে সকলের সঙ্গে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা দিবে। জাতীয় ঐক্যমত্য সে কিভাবে করবে?
জুলাইয়ের এই গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য করা হবে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলি একটা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানকে যেভাবে বিএনপি দেখে সেভাবে কি জাতীয় পার্টি দেখে? দেখে না তো, দেখে না। জাতীয় আপনি এর মধ্যে দেখবেন গ্রুপিং কিন্তু হয়ে গেছে। যখন নাকি সরকারের ঘোষণা আসে নাই তার আগে যখন স্টুডেন্টরা ঘোষণা করেছিল তখন স্টুডেন্টদের পক্ষে কিন্তু সমর্থন দিয়ে দিয়েছিল জাতীয় পার্টি, এবি পার্টি, ছাত্র শিবির এরা, এবং এরা দিয়েছিল। দেখেন আপনি 31 তারিখে আজকে কিন্তু ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম ছিল সকালে, ওরা ওইভাবে প্ল্যান করে করছিল যাতে নাকি শিবিরের লোকগুলো সবাই এখানে আসতে পারে। এর মাধ্যমে আমাদের পলিটিক্সের একটা পোলারাইজেশন ক্লিয়ার হয়ে গেছিল যে আসলে আগামী নির্বাচনটা কি হতে যাচ্ছে। এই নাগরিক কমিটি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, জামাত ইসলাম, এবি পার্টি, এর একটা গ্রুপ হয়ে গেছিল কিন্তু যে ইলেকশন আগামীতে এরাই ইলেকশন করবে জোট হিসাবে, এরকম একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল। তো এদের সঙ্গে কি এখন বিএনপি মিলবে? এসে তাহলে তো বিএনপির অস্তিত্ব থাকে না। কাজে জাতীয় ঐক্যের মাধ্যমে তারা যে ঘোষণাটা করবে সেটা প্র্যাকটিক্যালি আমি মনে করি নিয়ার টু ইম্পসিবল, এটা কঠিন কাজ একটা। তো যে জিনিসটা নাকি ওরা করতো সেটা করতে যায় এখন একটা কঠিন একটা বাস্তবতার মুখে তারা পড়ছে। তারা এটা কেন পড়লো? তারা পড়লো তারা আসলে ভয় পেয়ে গেছে। ভয়টা সরকার পাইছে। তারা মনে করছে এটা যদি ওখানে তারা যায়, দুটো জিনিসের ভয় এখানে। একটা ভয় হলো যে এদের এই জিনিসটা তারা যা যা কথা বলবে সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। যদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সারা দেশে সরকার বিরোধী একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে দানা বাঁধবে। এইটাকে তারা ভয় পাইছে। আরেকটা ভয় পাইছে যে যেমনি হোক লোকে কিন্তু মনে করে যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে এই সরকারেরই একটা বি টিম, কাজে এদের ব্যর্থতাটা আলটিমেটলি সরকারের জন্য ব্যর্থতা হবে, এবং এটা হওয়ার সম্ভাবনা ছিল বেশি। এটা এই জায়গাতে সরকার ভয় পাইছে যে না থাকে তাহলে ওদের কাছে জিনিসটা আমাদের কাছে নিয়ে আসে, জিনিসটাকে একটু ঝুলাইয়া দেই। তারা একটু ঝুলাইয়া দেওয়ার জন্য এই কাজটা করছে, বাট এটা বাস্তবতা না। না এই কারণে দেখেন আগের দিন এই আপনার প্রেস সেক্রেটারি উনি শফিকুল আলম উনি কি বলেছিলেন যে এটাকে তারা বলেছিলেন যে একটা কি ইনিশিয়েটিভ বলেন, যে প্রাইভেট ইনিশিয়েটিভ। এখন যেটা প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল আগের দিন বলেছে 24 ঘন্টা আগে, এখন সেটা কি হয়েছে যে গভর্নমেন্ট ডিউটি হয়ে গেছে। প্রাইভেট ইনিশিয়েটিভ কিভাবে গভর্নমেন্ট ডিউটি হয় ভাই? এর মধ্যে কি এমন ঘটলো? তার মানে এই সরকার কিন্তু দোদুল্যমান সরকার, তারা সিদ্ধান্ত নিতে পারে না যে তাদের কি করা উচিত কি করা উচিত না। ওই উচিত অনুচিতের ব্যাপারে তাদের ভিত্তি কিন্তু নৈতিকতা নয়, ভিত্তি কিন্তু লজিক নয়, ভিত্তি হলো ধমক, যে কে কতটা ধমক দিতে পারে আমরা সেই অনুযায়ী কাজ করব। এবং এটা এই সরকারের জন্য আমি মনে করি এই যাবৎকালে সবচেয়ে, অনেকে মনে করছে এটা বোধহয় একটা ভালো স্টেপ না, এটা ভালো স্টেপ না, এটা খারাপ স্টেপ। কারণ আপনি 5 মাস পরে এসে আপনি ডিক্লারেশন করতে হবে কেন? প্রোক্লেমেশন কেন দিতে হবে 5 মাস পরে এসে? কি লজিক আছে? আমাদের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেটার কি বাস্তবতা ছিল? তখন আমরা যে যুদ্ধ করব, এটা যে বিদ্রোহী না, এটা যে বিচ্ছিন্নতার মধ্যে কোনো আন্দোলন না, সেটা প্রমাণ করার জন্য সারা দুনিয়ার কাছে ওটা আমাদের জন্য ফরজ ছিল যে আমাদের একটা ঘোষণাপত্র থাকবে, সেই ঘোষণাপত্রের আলোকে আমরা একটা প্রবাসী সরকার করব, সেই সরকার এই যুদ্ধটা পরিচালনা করবে। সেটা ছিল সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যদি আপনার রেভলিউশন বলেন, এটাকে রেভলিউশনারি গভর্নমেন্ট বলেন, তারা সারা দুনিয়ার কাছে একটা বিপ্লবী সরকারের গ্রহণযোগ্যতা থাকবে? সারা দুনিয়ার কেউ মানবে যে তুমি একটা বিপ্লবী সরকার? কই বিপ্লব, কই বিপ্লবী পার্টি, কই বিপ্লবী সরকার? তো আগে একটা ঘোষণা দিয়ে মাঠে নামে। এখন সরকার পতন হয়ে গেছে এক সরকারের, এখন আপনি বলতেছেন যে ওই আন্দোলনটা বিপ্লব ছিল। এটা আপনার এই জ্ঞান চক্ষু আপনি পরে খুঁজছে 5 মাস পরে এসে আপনার এই জ্ঞান চক্ষু উন্মোচিত হলো? এটা হয় কোথাও পৃথিবীতে? তো এটা কিন্তু
আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও বিপ্লব বললে একটা ঝামেলায় গভর্নমেন্টকে পড়তে হতো। এই সব মিলিয়ে একটা মানে যেটা সহজ বাংলায় বলে একটা সেরা বেড়া অবস্থা, এবং এটার মধ্যে সরকার কি কারণে যে ঢুকলো এটা আমার কাছে ক্লিয়ার না। আমার আপনার আলোচনা থেকে আমি যদি 3টা প্রশ্ন আপনি এখানে আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, আপনার শেষের জায়গা থেকে যদি শুরু করি, যে এই প্রোক্লেমেশনটা কেন মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, আবার সরকারও এটা নিজ কাঁধে নিয়ে নিল, বোঝা যাচ্ছে যে একটা সংঘাতের কথা চিন্তা করে হয়তো নিজেদের কাঁধে নিয়ে, কিন্তু এটা কতটা জরুরি? আমার কাছে মনে হয়েছে এটা একেবারে অপ্রয়োজনীয়। এই সরকারের একটা প্রবণতা আমরা শুরু থেকে লক্ষ্য করছি, তারা মূল কাজ রাখা অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে। কেন করে আমি জানি না, এটা শুরু থেকে আমরা লক্ষ্য করছি। মূল কাজে তারা কোনো খবর নাই, বাজার দর কোনো খবর নাই। তারা বসে আছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে প্রোক্লেমেশন অফ রেভলিউশন, এখন বলতেছে মানে গণ অভ্যুত্থান। এগুলি কি বলে, কেন বলে? এদের একজন মানে দীক্ষা গুরু আছে, সেই গুরুর কিন্তু আফসোসের শেষ নাই। ওই ফরাদ মাজার সাহেবের, ওনার কিন্তু আফসোসের শেষ নাই। উনি কিন্তু আগে থেকে বলতেছিলেন তোমাদের আগে উচিত ছিল শহীদ মিনারে যে শপথ নেওয়া, তোমাদের আগে উচিত ছিল প্রোক্লেমেশন ই করা, সে কিন্তু আগে থেকে বলতেছেন। ওনাকে আমার কাছে অনেক সময় মনে হয় না যে সে খুব প্রকৃতপক্ষে খুব সুস্থ লোক, আমার কাছে এটা মনে হয় না। কাজেই ওনার দ্বারা এরা প্রভাবিত, ওইটাই কিনা আমি জানি না। 5 মাস পরে এটার কোনো প্রয়োজন ছিল না। আরেকটা কারণ হতে পারে, আমি বলি সেই জিনিসটা কি, এই গভর্নমেন্ট আসলে ডিফাইন করতে পারছিল না এটা কি ধরনের গভর্নমেন্ট। আপনি মনে আছে কিনা জানি না, 2 দিন আগে এই কৃষিবিদ ইনস্টিটিউটে একটা 2 দিন ব্যাপী একটা সম্মেলন ছিল। এটা এনজিও ভিত্তিক সম্মেলন, ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে একটা প্রতি সংগঠন, তারা একটা আয়োজন করেছিল 2 দিন ব্যাপী। সেখানে কিন্তু সরকারের সব লোকজন আসছে। এটা কিন্তু একটা বিদেশ ভিত্তিক একটা সংগঠন, মানে আলী রিয়াজ, মাহমুদ হাসান, মনির হায়দার, এদের দ্বারা নিয়ন্ত্রিত একটা সংগঠন। এরা শুরুতে এদের সঙ্গে আমিও ছিলাম। এটা একটা বিদেশ নির্ভর, একটা বিদেশে যারা প্রবাসী দেখবেন বিদেশের থেকে তারা মনে করেন দেশকে তারা উদ্ধার করে দিচ্ছে। দেশে কিন্তু তারা থাকে না, দেশের এই যানজট, দেশের এই আবহাওয়া, দেশের এই জলবায়ু এটা তাদের পছন্দ না। তারা থাকবে বিদেশে, আর ওখানে থেকে থেকে তারা বলবে দেশে তাদের চিন্তার কোনো শেষ নাই। তারা দেশের দেশপ্রেমিক, তারা বিশাল দেশপ্রেমিক একজনের, আবার বিদেশের নাগরিকত্ব নিয়ে নেয়। এই লোকগুলো ওইখানে যে আয়োজনটা করছিল, এখানে ওই আয়োজন নিয়ে আমি পরে অন্য সময় হলে আলাপ করবনি। ওইখানে আমাদের নাহিদ ইসলাম সাহেব ছিলেন, ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, যে এটা কি ধরনের সরকার। উনি বলছিলেন এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী। সরকার হিসেবে আপনি সাংবিধানিকও না, আপনি বিপ্লবীও না, তাহলে আপনি কি শঙ্কর, খচ্চর কি ভাই? আপনি কি বলেন? আপনি কি? সরকারের তো একটা ক্যারেক্টার থাকবে। আপনি যদি বলেন আমি আমার সুবিধা অনুযায়ী সংবিধান মানি, যেটুক মানলে আমার সুবিধা এটুকু আমি মানি, যেটুক মানলে আমার সুবিধা না এটুকু আমি মানি না, যদি আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই। তাহলে আমার প্রশ্ন হলো, যেটুক আপনি না মানেন এটা কি আপনাদের কেউ মানে না? যেটা নাহিদ ইসলাম না মানে সেটা কি ডক্টর ইউনূস মানে না? আবার আপনি না মানলে পরে যদি অপরাধ না হয়, তাহলে যদি আমিও না মানি ওটাকে অপরাধ হবে? এটা আমার বুঝান। আপনি সংবিধান মানেন না, কোনো অপরাধ না। আর নীলফামারীর এক মহিলা ম্যাজিস্ট্রেট, মানে প্রশাসনিক হিসাবে যাকে আমি শিশু বলতে পারি, সেই শিশু আপনার প্রধান উপদেষ্টার সমালোচনা করার কারণে তার চাকরি চলে যায়, মামলা হয়েছে, তার চাকরি চলে গেছে, ওইটা অপরাধ। আর আপনি সংবিধানই মানেন না, অপরাধ না? কেন রে ভাই, কেন? তার মানে আপনি দেশে কোনো নিয়মই রাখতে চাচ্ছেন না। এই যে দুরবস্থাটা, এটা নিয়ে আজকে হয়তো কেউ প্রশ্ন করছে না, কারণ তারা দাপটের সঙ্গে আছে। আগামীকালকে যে প্রশ্ন হবে না তার কোনো গ্যারান্টি আছে? হবে। প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এই দেশে প্রত্যেকটা সরকারের আমলে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা কর্মকাণ্ডে জবাবদিহি একদিন না একদিন করতে হবে। সেজন্য প্রস্তুত থাকেন আপনারা সবাই। যেদিন আপনি থাকবেন তখন আপনি কি বলবেন, তখন একটা অজুহাত হিসেবে কিছু একটা কাগজ দরকার। এই জন্যে 5 মাস পরে এসে মনে হয়েছে আমরা যদি একটা এরকম প্রোক্লেমেশন অফ রেভলিউশন
ক্রিয়েট করতে পারি, আমরা বলতে পারবো ওই ঘটনার পরে এই প্রোক্লেমেশন অনুযায়ী আমরা চলেছি। তাদের এই প্রোক্লেমেশনটা আমি দেখেছি ইংরেজিতে ড্রাফট করা। ইংরেজি আমি ভালো বুঝি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে ইংরেজিটা খুব একটা ভালো হয় নাই। আপনারা যারা বুঝেন তারা তো আরও ভালো বুঝবেন। সে ড্রাফটিং দেখে আমার কাছে মনে হয়েছে এটা কিছু হয় নাই রে ভাই, এটা একটা ছেলে মানুষের কাজ হয়েছে, কার ওয়ার্ক আমি জানি না। তো প্রকাশিত হলে হয়তো বুঝতে পারতাম। এখন এটা কেন, ওই একটা কাগজ দরকার, আমি বলতে পারবো এইটার আলোকে আমি করতেছি একটা অজুহাত তৈরি করার জন্য। এই সমস্ত অজুহাত শেষ পর্যন্ত ধোপে টিকবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই ইস্যুটাতে সরকারের সমালোচনাও করছেন, বললেন সরকারের বিষয়ে, কিন্তু এটা তো আমরা পজিটিভলিও দেখতে পারি যে একটা সংঘাতের দিকে যে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো যদি আজকে এই ধরনের একটা ঘোষণাপত্র আসতো। কারণ বিএনপি কিন্তু অনেকটা প্রকাশ্যেই এটা নিয়ে কথা বলা শুরু করেছিল, এবং যেটা ছাত্রদের পক্ষ থেকে বারবার ৭২-এর সংবিধানের প্রসঙ্গটা আসা শুরু হয়েছিল, বিএনপি কিন্তু সেটারও সরাসরি একটা বিরোধিতা করছিল। না, আমি আপনার সঙ্গে একমত না। আমি বলি কেন একমত, সরকার সংঘাত থামায় নাই, সংঘাত হতোই না। সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই, সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই। বরঞ্চ আমি বলি সরকার এই স্টুডেন্টদেরকে বাঁচাই দিল। এই স্টুডেন্টদের এই যে নেতৃবৃন্দ যারা আছে, হাতে গোনা যে 4-5 জন আপনারা দেখেন, এরা যে আসলে একটা ফাঁপানো বেলুন, এটা হয়তো আজকে প্রমাণ হয়ে যেত। এর হাত থেকে সরকার তাদেরকে রক্ষা করেছে, কাজেই তাদেরকে বড় বাঁচাই দিল বেইজ্জতি হওয়ার হাত থেকে। বেইজ্জতি হইতো। সংঘাত করতে গেলে কিন্তু শক্তি লাগে, এই শক্তি এদের নাই ভাই, এদের সঙ্গে কেউ নাই। ওরা তো দাবি করছে যে, দাবি তো সবাই করে। আপনি বামপন্থী বাংলাদেশে অনেকগুলো সংগঠন আছে না, এদের বক্তৃতা শুনে দেখেন দু একটার, তারা দেশ না দুনিয়া উল্টে এলায়। তো দাবির সঙ্গে কি সম্পর্কের ভাই? ভোট পায় কয়টা, সেটা অন্য জিনিস ভাই। আপনি যত কিছুই বলেন, মানুষকে মূর্খ বলতে পারেন, কোনো সমস্যা নাই। মানুষ বুঝে না, আপনারা কেউ বুঝে না, এটাও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি মহাজ্ঞানী, কিন্তু আপনারা কেউ বুঝে না, আপনি কি করবেন? নির্মল সেন ছিলেন একজন সাংবাদিক আমাদের, উনি সারা জীবন গরিব মানুষের রাজনীতি করতেন। ইলেকশন হয়তো বাড়ি ছিল গোপালগঞ্জ, ইলেকশন করতেন, ভোট পেতেন 250-300। দুনিয়া কিন্তু দুঃখ করে বললেন যে আমি সারা জীবন রাজনীতি করলাম গরিব মানুষের জন্য, কিন্তু গরিব মানুষ আমার ভোট দেয় নাকি? আমাদের বামপন্থীরা কিন্তু সারা জীবন পলিটিক্স করে, কিন্তু মানে একদম মানে ছিন্নমূল মানুষের জন্য, কিন্তু ছিন্নমূলে তারা ভোট দেয় না। কেন দেয় না? ছিন্নমূলের সঙ্গে তাদের কমিউনিকেশনটা হয় না, কিন্তু ওনারা মনে করে হয়ে গেছে। তো কে কি বললো, কে কি দাবি করলো, এতে কিচ্ছু যায় আসে না। বিষয়টা হলো বাস্তবতাটা কি? বাস্তবতা নাই ভাই। এখন যে বাস্তবতা, ওরা বলে আমরা এখান থেকে এক দফা ঘোষণা করেছি, লাখ লাখ কোটি কোটি লোক ছিল বাস্তবতা। আজকে ঘোষণা করতো, ওরা তো এর সঙ্গে তুলনা করছে। আমি তো খুব আগ্রহী ছিলাম যে কি হয় আজকে। কিছু ওই শিবিরে কিছু লোক আসতো, আর কেউ আসতো না। তাও শিবিরের লোকগুলো আসতো কেন? ওই যে ওখানে আপনার তাদের একটা আজকে প্রোগ্রাম ছিল, ওই জন্য আসতো। আর সারা দেশ থেকে কিছু লোক আনানো হয়েছিল। এই প্রশ্ন তো এখন উঠেই নাই, উঠবে কয়দিন পরে। এই যে সারা দেশ থেকে লোকগুলি আপনি আনছেন, বিরিয়ানি প্যাকেট ট্যাকেট দিয়ে আনছেন, টাকাটা পাইলেন তো ভাইয়া? আপনাদের ইনকামটা কি? আপনাদের ইনকামটা কি বলেন? যে ছাত্র বৈষম্যমূলক ছাত্র আন্দোলন, ওদের ইনকামটা কি? রূপায়ণ টাওয়ারে তারা পুরো একটা ফ্লোর নিয়ে অফিস বানাইছে, ইনকামটা কি? আপনারা বুঝান আমারে, ইনকামটা কি? সদস্যদের চাঁদাও তো হতে পারে। কে সদস্য, তাদের কত টাকা চাঁদা পায় দেখাক না। রূপায়ণ টাওয়ারে পার স্কোয়ার ফিটের ভাড়া কত? আপনি বলবেন যে রূপায়ণ টাওয়ারের মালিক তাদেরকে দিয়েছে। কেন দিয়েছে রূপায়ণ টাওয়ারের মালিক? কেন দিয়েছে? ওরকম উত্তর তো ওবায়দুল কাদের দিয়েছিল। 30 লাখ টাকা দামের ঘড়ি বলছিল আমাকে আমার বন্ধুরা গিফট করেছে। তো আপনি যখন নাকি মন্ত্রী না হয়েছেন তখন তো গিফট করে নাই। এই ওবায়দুল কাদের তো একসময় বাংলা বাণিজ্য এক্সটেনিয়েটার ছিল। তখন পেছনে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে গেলে পরে ওই রেস্টুরেন্ট মালিক অন্যদিকে ঘুরাই থাকতো, কারণ তার বাকি বসছিল অনেক। ওই রেস্টুরেন্টে আমরা যে খাওয়া দাওয়া করতাম, তখন শুনছি ওবায়দুল কাদের কত টাকা বাকি রাখছিল ওখানে। পরে সেই ওবায়দুল কাদের 30 লাখ টাকা দামে ঘড়ি দেয়। কেন ভাই? ভালোবাসা? ভালোবাসা না, এটা হলো লেনদেন। আমি তোমার দেব, তুমি আমার দিবা। তো এখানেও একই জিনিস হচ্ছে, রূপায়ণ টাওয়ারে একটা সাপোর্ট দরকার। রূপায়ণ টাওয়ারের যারা মালিক তারা তো ভাই মাটির ব্যবসা করে, তাদের একটা সাপোর্ট দরকার। ব্যবসায়ীদের অনুষ্ঠানে হচ্ছে না, মাঝখানে তো শুনলাম, এই যে আজকে শুনলাম এক ঘটনা,
কোন এক গ্রুপ নতুন কি মিডিয়া বানাইতেছে, নাবিল গ্রুপ, তার নাকি কার বিয়েতে তার মেয়ের বিয়ে না ছেলের বিয়ে যায়, সেখানে নাকি 5 জন উপদেষ্টা গেছে। কেন? যাদের বিরুদ্ধে আপনার তদন্ত করবেন তার ওখানে আপনার যাইতে হয়, তার সামাজিক অনুষ্ঠানে আপনাকে থাকতে হয় কেন? বলেন কেন থাকতে হয়? ভাই সবই এক। আমরা বলি তো যে ভাই এই দেশের জনগণের সঙ্গে কেউ নাই, সব এক। ওই চেয়ারটা খালি ছিল, নতুন লোক এসে বসতেছে, একই মন মানসিকতা, একই জিনিস। এদেশের মানুষের আমি মুক্তির কোনো সম্ভাবনা দেখি না, কোনো সম্ভাবনা দেখি না। একদল গেছে, একদল আসছে। সরকার যেহেতু বলেছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তারা একটা ঘোষণাপত্র করবে, যেটা বারবার সামনে আসছে, আওয়ামী লীগের প্রসঙ্গ তো আসছেই না, যেহেতু তাদের পতনের ফলেই এই সরকার, এবং বিচারেরও একটা প্রক্রিয়া এখনো চলছে। কিন্তু অ্যাজ এ পার্টি তো আওয়ামী লীগ আছে, অ্যাজ এ পার্টি হয়তো প্রকাশ্যে নেই। আরেকটা বিষয় হচ্ছে জাতীয় পার্টির বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত তো আমরা দেখতে পাইনি। ঐক্যমত কি আসলে কাদেরকে নিয়ে হবে, সেই জায়গাটা নিয়ে কি আপনার কোনো মতামত আছে কিনা? শুনেন, আওয়ামী লীগ আমলেও আমরা দেখছি, আওয়ামী লীগও অনেক জাতীয় ঐক্যমত করছে, 14 দল নিয়ে তাদের ঐক্যমত। এদেরও দেখছি একই মানসিকতা। ওই যে ছোটবেলায় একটা প্রবাদ শুনছিলাম না, যে আমরা আর মামুরা, কারণ আমরা আর মামুরা খেলা চলছে, আগেও চলছে, এখনো চলছে। আওয়ামী লীগ আমলে ওটা ঐক্যমত ছিল না, এখনো তারা যেটা করছে এটা ঐক্যমত না। আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, হ্যান হবে। এই যে হাসনাত আব্দুল্লাহ বলছে আওয়ামী লীগ বুঝে, আওয়ামী লীগও বুঝে না, অপ্রাসঙ্গিকও বুঝে না। আমি আওয়ামী লীগের বর্তমান যে সর্বশেষ যে নেতৃত্ব, এই নেতৃত্বকে আমি অপছন্দ করি। আমি মনে করি আওয়ামী লীগের আজকে দুরবস্থার জন্য এই নেতৃত্ব দায়ী। এই প্রত্যেকটা লোকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, বিচার হওয়া উচিত, এটা আমি মনে প্রাণে কামনা করি। প্রয়োজনে এই জন্য আমি রাস্তাও নামতে রাজি আছি। কিন্তু তার মানে এই না যে আপনি আওয়ামী লীগকে বন্ধ করে দেবেন। আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগ একটা বিরাট দল। এরা কোন কোন মানে স্বপ্নের জগতে বাস করে। এরা মনে করে আজকে একটা ডিক্লারেশন দেব, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আচ্ছা, যদি আওয়ামী লীগ শেষই হয়, সচিবালয়ে আগুন ধরছে, সবাই বলতেছে এটা নাকি আওয়ামী লীগ ধরাইছে, ছাত্রলীগ নাকি ধরাইছে, এটা বলতেছে। আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছে, ছাত্রলীগ তো শেষ হয়ে গেছে। তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ঘাড়ের মধ্যে চাইপা আছে। আওয়ামী লীগের ভূত তো আপনি ঘাট থেকে নামাইতে পারছেন না, পারছেন না তো। যে ভূত আপনি ঘাট থেকে নামাতে পারেন না, সেটাকে আপনি নিশ্চিত করে দিবেন কেমনে করে ভাই? সেই দলকে আপনি অপ্রাসঙ্গিক কেমনে করে করবেন? আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনার টাইমে আনতেছেন। যেমন আমরা আগে বলতাম যে বিএনপির তো দরকার নাই, বিএনপির প্রচার সম্পাদক তো ওবায়দুল কাদের, বলতাম না আমরা। তো এখন এই অবস্থা এরকম হয়েছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, তাকে তাদের মতো থাকতে দেন, সে তার মতো করে আসবে। আপনি আওয়ামী লীগের যদি করাপ্ট লোকের সংখ্যা আপনি ধরেন, আপনি বলবেন সবাই করাপ্ট, সবারই বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয়, বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে। এই কারণে আপনি অন্যায়ের বিচার করবেন। আওয়ামী লীগ করে তো অপরাধ হইতে পারে না। আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করা হয়, তাহলে প্রত্যেকটা দলের আপনি নিয়ে আসেন, গঠনতন্ত্র নিয়ে আসেন, আমরা বিচার করে দেখি যে কোনটা গঠনতন্ত্র ভালো। পার্টি চলবে গঠনতন্ত্র দিয়ে। অনেক সময় হয় কি, পার্টির নেতৃত্বটা হয়ে যায় স্বৈরাচারী, তখন অন্যদের কিছু বলার থাকে না। আমি মনে করি আওয়ামী লীগের সে অবস্থা হয়েছে। আমি আওয়ামী লীগের বহু লোককে দেখছি, বহু লোককে আমি চিনি, যারা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না, বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে, তারা বলতো। তো সেই লোকগুলি তো আছে, সেই লোকগুলিকে আপনি শাস্তি দিবেন কেন? আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনার আওয়ামী লীগ পছন্দ করি না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পছন্দ করি। তো এই কথার কোনো মূল্য নাই। এখন যারা বলে বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আমি বলি, আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতার বিরোধী ছিল। আপনি যত কিছুই বলেন, আজকাল দেখি মুক্তিযোদ্ধাকে ডিফেম করার একটা চেষ্টা থাকে। আপনি যত কিছুই বলেন, আজকাল থেকে 100 বছর পরে হলো, ইতিহাসটা অনেকটা ওই পুকুরের মতো। এই যে নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে, সেই পানিটা থিতাতে অনেক সময় লাগে। ইতিহাস এরকম যে 100 বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েল ইতিহাসটা কি। 100 বছর পরে হলে দেখবেন আপনার বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ, আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে। যে সমস্ত রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে বলছিল যে আমরা জয় করে ফেলেছি,
জয় হয় না। এই দেশে মানুষের মনে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে, আগামীতেও থাকবে। আর জাতীয় পার্টির প্রসঙ্গ, জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি আমার বিবেচনায়, একটা চরিত্রহীন পার্টি জাতীয় পার্টি। তো জাতীয় পার্টিকে আমি ওইভাবে বিবেচনা করি, কারণ উনি মনে করতে পারে না চরিত্রহীন পার্টি না, সে ওনার মতো করে মনে করতে পারে। চরিত্রহীন ব্যক্তিকে কেউ না কেউ ভালোবাসে, ভালোবাসতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু ঐক্যমতে তাদেরকে থাকা উচিত। জাতীয় পার্টিকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত করবেন, তাহলে আপনি জাতিকে খণ্ডিতভাবে দেখতেছেন। জাতীয় ঐক্যমত করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনার কাছে ভালো লাগে নাই তাতে কি আসে যায়? পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করে যে ওদেরকে নেওয়া উচিত, আর আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। যেভাবে শেখ হাসিনা তার মতো করে সিদ্ধান্ত নিত, এবং শেখ হাসিনা ওই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ফল কি হয়েছে সে হারে হারে দেখছে, আপনারাও দেখবেন। পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না রে ভাই। শেষ প্রশ্নে আসি, এবং প্রশ্নটা মুক্তিযুদ্ধ যেহেতু আপনি আনলেন, এবং একই সঙ্গে আমি বিএনপির প্রসঙ্গটাও আনতে চাই। বিএনপির বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরেই একটা প্রচারণা ছিল, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে জোট করেছে, অর্থাৎ জামায়াতের সাথে জোট করেছে। সেই জন্যে মুক্তিযুদ্ধকে ধারণ করা বা মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আওয়ামী লীগই সেটা ওন করে, এমন একটা ন্যারেটিভ এস্টাবলিশ ছিল আমাদের সমাজে, এবং আমি বলবো যে এখনো আছে। সেই ক্ষেত্রে এই সময়ে যে বিএনপির রাজনীতি, বিশেষ করে এই যে ঘোষণাপত্রের যে ড্রাফটটা আমরা সোশ্যাল মিডিয়ায় আনঅফিসিয়ালি দেখেছি, সেটা দেখে অনেকটা মনে হচ্ছিল যে ৭১কে কিছুটা মানে স্বীকৃতি দিলেও বেশি গ্লোরিফাই করা হচ্ছিল ২০২৪-এর গণ অভ্যুত্থানকে, এবং ৭২-এর সংবিধান নিয়ে ছাত্রদের অনেকেই কথা বলেছে যে এটা ফ্যাসিস্ট একটি সংবিধান। এই সময়ে এসে বিএনপি সরাসরি ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়িয়েছে, এবং ৭১-এর পক্ষে এসে দাঁড়িয়েছে, ৭২-এর সংবিধানের পাশে এসে দাঁড়িয়েছে, এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ যেন খাটো না হয় সেই জায়গায় সে শক্ত একটা অবস্থান নিয়েছে। মানে বিএনপির এই রাজনীতিটা কি এতদিন আড়ালে ছিল, নাকি আড়াল করে রাখা হয়েছিল, নাকি বিএনপির এই নতুন অবস্থানটা একটা নতুন রাজনীতি? মানে আপনি কি মনে করেন? এটা বিএনপির একটা নতুন রাজনীতি। রাজনীতির কথা আমি বলি আপনাকে। দেখেন, ৭২-এর সংবিধানে যারা আলাপ করে, আচ্ছা সংবিধানের নামটা ৭২-এর কেন এটা আপনি বলেন। যেমন এটা ৭২ সালের ১৬ই ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল। প্রতিটা সংশোধনী হয়েছে এর মধ্যে, এরপর একটা পর একটা পর একটা। প্রতিটা সংশোধনের পর কিন্তু এটা একটা নতুন সংবিধান হয়েছে, কিন্তু মূলটা রয়ে গেছে, বারবার চেঞ্জ হয়েছে, কিন্তু হয়েছে না। তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিল ৫০ সংবিধান, এই সংশোধনের মাধ্যমে, সেটা কিন্তু ৭২-এর সংবিধান না, এটা মাথায় রাখতে হবে। এদের আপত্তি কিন্তু ৭২ নিয়ে, মূলটা নিয়ে এদের আপত্তি। কেন আপত্তি? যখন বাকশাল করা হয় তখনও কিন্তু ৭২-এর সংবিধান ছিল না। বাকশাল কিন্তু ৭২-এর সংবিধানের আলোকে হয় নাই, নতুন ভাবে ঠিক আছে জিনিসটা। কিন্তু এদের আপত্তি কিন্তু ৭২-এর সংবিধান নিয়ে। কারণটা কি? ৭২-এর সংবিধান হলো আমাদের স্বাধীনতা যুদ্ধের আউটকাম, আমাদের মুক্তিযুদ্ধের আউটকাম। এর মাধ্যমে এরা আসলে মুক্তিযুদ্ধকে ডিফেম করতে চায়, সরাসরি অস্বীকার করার সাহস পায় না, কিন্তু ওটাকে ডিফেম করতে চায়। কারা চায় এটা? যারা নাকি মুক্তিযুদ্ধে তখন বিরোধিতা করেছিল তারাই চায়। এখন যারা এগুলো বলতেছে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, আর কিচ্ছু না। এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসের নিরিখে এদের অবস্থান, এদের এই যে দাপট, এদের যে রাজত্বকাল, এটা হবে সবচেয়ে কম স্থায়ী। দেখেন কেন জানেন? কারণ এটা হলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না, এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে, তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি দেখেন, এটা বললাম তো, ৭২-এর সংবিধান নিয়ে আলোচনা করার দরকার নাই তোর ভাই। এখন তো ৭২ তো নাই এখানে। আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন, কোনো সমস্যা নাই। একটা ছেলে, একটা সন্তান আপনার এই বড় হয়েছে, ছোটবেলায় তার দাড়ি গোফ কিছু ছিল না, এখন দাড়ি রাখছে, গোফ রাখছে, ঝাঁকড়া চুল রাখছে। আপনি বলেন তোমার ঝাঁকড়া চুল ভালো লাগতেছে না, তোমার গোফ কেটে ফেলাও, দাড়ি কেটে ফেলাও, চুল ছোট করে, অনেক কিছু বলতে পারেন। আপনার না, তোমার আমি মানি না, আমি নতুন করে আবার পয়দা করুম। আপনি নতুন করে পয়দা করতে পারবেন না ভাই, দিন অনেক চলে গেছে, পয়দা করার বয়স আপনারও শেষ। এত সহজ না।
তো এরা যেটা বলতেছে ৭২-এর সংবিধানের কবর রচনা করবে, কে করবে? হাসনাত আব্দুল্লাহ কবর করবো না। ৭২-এর সংবিধান মুজিববাদী সংবিধান বলে। আমি এটা আগেও বলেছি যে মুজিববাদী সংবিধান জিনিসটা কি। আপনি তো অনেকদিন পলিটিক্সে পড়াশোনা করেন, দেখেন শুনেন। 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, স্বৈরাচারী শাসন চালাইছে। শেখ হাসিনার মুখে একদিনের জন্য মুজিববাদ শব্দটা কেউ শুনছে কিনা? কেউ শুনে নাই। বঙ্গবন্ধু নিজেও কোন মুজিববাদ বলছে তাও বলে নাই। আমরাও শুনি নাই, আমরা এবারে সে শুনতে পাচ্ছি। হোয়াট ইজ মুজিববাদ? মুজিববাদ কি? ৭২ থেকে ৭৫ এরকম একটা ছিল না মুজিববাদ, স্লোগানের মধ্যে অনেকে বলেছে, বাট শেখ মুজিব কোন স্বীকার করছে না, কোনোদিন প্রতিষ্ঠিত হতে। একটা বই লেখা হয়েছিল, খন্দকার মোহাম্মদ ইলিয়াস নামে এক ভদ্রলোক, এই যে আমাদের নিক্সন চৌধুরী আছে না, এর বাজার বাপ আর কি, সে খন্দকার মোহাম্মদ ইলিয়াস একটা বই লিখছিল মুজিববাদ নামে। আমার দুর্ভাগ্য হয়েছিল সেই বইটা পড়ার। ওটা কোনো বই নেই, বইয়ের জাতি না। উনি বাংলার বাণীর মানে সঙ্গে ছিলেন আর কি, উনি বাংলা বাণীর সম্পাদকের মধ্যে ছিলেন। এর ঢাও সেটা বই ছিল, কিচ্ছু নাই। এর মধ্যে আরেকজন ছিল ডক্টর মাজহারুল ইসলাম নামে এক ভদ্রলোক ছিল বাংলা একাডেমির, উনিও এটা নিয়ে কিছুদিন নাড়াচাড়া করছেন। এই দুই ব্যক্তি ছাড়া আর কেউ কিছু জানেন না সম্পর্কে। কারণ ওরা মুজিববাদটা কোথেকে নিয়ে আসলো? ওনাদের যে গুরু, সেই গুরু মুজিববাদকে একটা ভিলেন হিসেবে দাঁড় করাইছে, নাথিং এলস। এদের পড়াশোনা খুব কম, সত্যি বলতেছি, আমারও পড়াশোনা কম, কিন্তু এদের পড়াশোনা খুবই কম। এক বইয়ের পাঠকেরা সবাই। মুজিববাদী সংবিধান তারা ওইটা বলতে, যদি আমাদের এই সংবিধানকে বলা হয় সংবিধানে কবর দেওয়া তো সহজ না। কবর বুঝে? একটা ইঁদুরকে কবর দেওয়া খুব সহজ, আপনি পেন্সিলটা আঙুল দিয়ে খুঁজে খুঁজে ইঁদুর কবর দিতে। হাতিকে কবর দিতে গেলে কয়েকশো লোক লাগবে। এটা এদের সক্ষমতার মধ্যে পড়ে না। বলতেছে বললে আপনি কি করবেন? তো এগুলি কোনো বাস্তব ভিত্তি নাই। এবং তারা যেটা বলছিল বাইচা গেছে, গভর্নমেন্ট তাদের বাঁচাই দিচ্ছে যে তোমরা করো না, আমরা করি, এবং তারাও করতে পারবে না। যেটা বলছিলাম বিএনপির অবস্থানটা, বিএনপি অবস্থান যেটা, বিএনপির ব্যাপারটা আমি বলি আপনাকে। বিএনপি যেখানে আওয়ামী লীগকে ভালোবেসে করতেছে তা কিন্তু না। বিএনপি তো মুক্তিযুদ্ধকে ভালোবেসে করছে, সেটা আমি ওটাও না। আমি বলি আপনাকে, বিএনপির মূল ব্যাপারটা হলো, বিএনপির যিনি মূল লোক জিয়াউর রহমান, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। এটা কি বিএনপি প্রচার করতে কোনো লজ্জা বোধ করে না? তারা এটা গর্বের সঙ্গে বলে। মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নাই, কিন্তু বিএনপির পলিটিক্সটা এমন, আওয়ামী লীগ যেমন অতীতে আশ্রয়ী পলিটিক্স করে, বিএনপি তা করে না। বিএনপি হলো বর্তমান নিয়ে থাকে। আমি এই পলিটিক্সটাকে পছন্দও করি, আমি এটাকে পছন্দ করি, যেটা ভালো, বর্তমান নিয়ে থাকাটাই ভালো। এতদিন তারা জামাতের সঙ্গে ছিল, যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না। কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না। কারণ আওয়ামী লীগ তার জন্য কোন রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে, বরঞ্চ আগামী ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড লোকগুলো। এবং তারা একটা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে, এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে। এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে, এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে, বিএনপি সেটারই বিরোধিতা করবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ তাদের অস্তিত্বের প্রশ্নে বিএনপি এটাই বিএনপি বুঝে ফেলাইছে যে এখন -2, আগে ছিল 111 সময়, এখনো -2 একটা প্রজেক্ট চলছে। সেই প্রজেক্টে -1 তো হয়ে গেছে, এখন দ্বিতীয় টার্গেট হলো সে। কাজে বিএনপি নিজের অস্তিত্বের স্বার্থেই এদের যে কোনো প্রশ্নে তার বিরোধিতা করবে, এবং যদি বিএনপি শক্তভাবে বিরোধিতা করে তাহলে এরা সফল হতে পারবে না। কারণ জনসমর্থনের দিক দিয়ে বিএনপির সামনে এরা কেউ না, এরা কেউ কিচ্ছু না। এটি হলো রিয়েলিটি। এবং বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল শত্রু আওয়ামী লীগ না, মূল শত্রু এরা। অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই, আমাদের সময় দিয়েছেন। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।